নানা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানা ছুটি, কাল থেকে খোলা রাখার সিদ্ধান্ত বিজিএমইএর। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার শহীদী মার্চের ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা। প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান। সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংযুক্ত করার দাবি বিএনপির। লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা। 7 বছর পর বেগম জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক। এবং পদত্যাগের আলোচনার মধ্যেই আগামীকাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার। সরে দাঁড়াতে পারে আউয়াল কমিশন। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। নানা দাবিতে গাজীপুর, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবেলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন। পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ, সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে। এসব দাবিতে বুধবারও নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও। এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত 60টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেট সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না। গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি। পদক্ষেপ কঠোর না হবে, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয় আগামীকাল থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা। নিরাপত্তা শঙ্কায় বুধবারও বন্ধ ছিল 167টি কারখানা। এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি বলেন, নিরাপত্তা নিশ্চিত করি বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা। মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা। তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই। এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরি গেটে চলে আসছে। আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইএর। বৈঠক করার চেষ্টা করছি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদি মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তা রুখে দেবে। নতুন দেশ প্রাপ্তির প্রায় এক মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। ৭২-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত, মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলেও মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছে বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামিলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন 55 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে 12 আগস্ট 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সচিবদের স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে বলেন প্রধান উপদেষ্টা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কার করা, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সহ সচিবদের বেশ কিছু নির্দেশ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রব্বানীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, হত্যাকারীদের কোনো ক্ষমা নেই। যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, স্বৈর শাসনের রোষানল থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে। কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। নতুন নির্বাচন কমিশনের এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়তারা করছে। শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যে সব ষড়যন্ত্র, তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফলতা দেওয়া যাবে? কোনো মতেই না। কাজে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এই নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বলে জানান তারেক রহমান। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রায় 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। রাত 8:30টায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন,
চেয়ারপারসন মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ। সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে। এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন। অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র। বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন, ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। শুরু থেকেই আউয়াল কমিশন ঘিরে ছিল নানা বিতর্ক। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে। কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত। সবশেষ 2024-এর ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় এই কমিশন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আউয়াল কমিশন। এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে। 2022 সালের 26 ফেব্রুয়ারি 5 বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নামে বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক। অবসরের প্রায় 3 বছর পর চলতি বছর মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুর্নীতির অভিযোগ টেনে আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে জানায় দেশটির পররাষ্ট্র দফতর। এরপর সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এক আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সম্পদ কেনা সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের তথ্য পেয়েছেন তারা। এছাড়া রাজধানীর মিরপুর DOHS এ বাড়ি নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্সের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও হারিস আহমেদের কয়েকশো বিঘা জমি কেনার কথা জানিয়েছে দুদক। পরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আজিজের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের কথা জানান দুদক সচিব। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীরও দুর্নীতির সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজের ও পরিবারের নামে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন নিজাম হাজারী। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। আজিজ ও নিজামের ব্যাংক হিসাব পাওয়ার জন্য দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ।
গুমের কারণ না জানলেও 94 দিন বন্দী ছিলেন অন্ধকার কুঠুরি আয়নাঘরে। নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রকৌশলী আতাউর রহমান মণ্ডল। বিদেশে পড়াশোনা করা প্রকৌশলী আতাউর রহমান সময় সংবাদের ক্যামেরায় তুলে ধরেছেন বন্দী জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ভারত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন আতাউর রহমান মণ্ডল। পারদর্শী হওয়ায় মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রযুক্তি প্রকল্পেও করেন কনসালটেন্সি। পরে দিল একটা ব্ল্যাক হুড যেগুলো থাকে আর কি, হুড টাইপের মাস্ক গলার মধ্যে আটকাই দিল এই পর্যন্ত, মাথা পর্যন্ত দেওয়ার পর পিছনে হাত ইয়ে করে ফেললো, আপনার হ্যান্ডকাপ লাগাই ফেললো। হ্যান্ডকাপ লাগানোর পরে একজন রিভলভার ধরলো আমার বুকের মধ্যে, আর একজন হচ্ছে কি আমার পায়ের উপরে গিয়ে বসলো আর কি, সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিছে, দিয়ে পায়ের মধ্যে বসলো। বসার পরে এরপর আমাকে বলতেছে কোনো শব্দ বলবা না, কোনো কিছু করবে না, কোনো চিল্লাচিল্লি কিছু করবে। একদম দাঁড়াই গেছে আমার একদম রুমের ভিতরে ঢুকে। দেখলাম কি রুমের মধ্যে ওয়ালের মধ্যে সফ সফ করে রক্ত লাগানো। এর নিশ্চয়ই যাকে রেখেছিল তাকে হয়তো বড় টর্চারিং করছে, বা তার টর্চার করার পর তার যে ব্লাডগুলো সেই ওয়ালের মধ্যে হয়তো বা লেগে গেছে। একসময় আমাকে বলতেছে যে ও যদি কোনো কিছু স্বীকার না করে তাহলে এক কাজ করো, ওকে ওর যৌনাঙ্গের মধ্যে ইয়ে দাও, মানে ওর গোপনাঙ্গের মধ্যে তোমরা ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। গুনগুনানো শব্দ, মানে কান্নাকাটি শব্দ, অনেক জোরে জোরে করে ইয়ে করতো সেগুলো। আশেপাশের রুম থেকে সবাই এরকম করে ইয়ে করতো। এই ভয়ে আর আমি কখনো ঘুমাইতে পারতাম না। অনেকের রুমের মধ্যে লিখে রাখছে, নাম লেখা, মোবাইল নাম্বার লেখা, হেল্প মি, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এটা কচুক্ষেত, মানে এরকম ডাউটলি এরকম লিখে রাখছে আর কি অনেকক্ষণ। সেখানে অনেকে বন্দী থাকার আলামত দেখতে পান বলে জানান আতাউর রহমান। আটকের কোনো কারণও জানানো হয়নি তাকে। 94 দিন পর বন্দিশালা থেকে মুক্তি পান আতাউর রহমান মণ্ডল। এখানকার একটা শব্দও যদি বাহিরে যায়, তোমাকে তো ধরছেই, তোমাকে আবার ধরবো, তোমার ফ্যামিলিকে ধরবো, তোমার ওয়াইফকে ধরবো, তোমার বাবাকে ধরবো, তোমার মাকে, তোমার ভাই বোন সবাইকে ধরবো, ধরে শেষ করে দেবো। তুমি যে বিল্ডিংয়ে থাকো, তোমার যে বিল্ডিংয়ের অফিস ডিনামাইট মেরে উড়াই দেবো। এর যদি একটা শব্দ, ইভেন তোমার ওয়াইফেরও তুমি এগুলো কিছু বলবা না। মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরা আতাউর রহমান এখন বিচার চান গুম খুনের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বন্ধ রয়েছে অধিকাংশ বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের প্রতিটি কক্ষের সামনে সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। বুধবার সকাল 8টা থেকে টিকিট সংগ্রহ করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পাননি চিকিৎসকের। এতে চরম দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর হতাশ হয়ে বাড়ি ফেরেন অনেকে। রোগী মানুষ কোন জায়গায় দেবো, কোন জায়গায় ডাক্তার দেবো, আমরা বাড়ি বিভ্রান্তের মধ্যে পড়েছি। যে রিপোর্ট দেখে ডাক্তার আমাকে ঔষধ দিবে, খাবো, এসে থেকে ডাক্তার তো এখানে এখন নেই। দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ নানা অভিযোগে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত উপপরিচালকের স্বাক্ষরিত একটি নোটিশে 51 জন চিকিৎসককে কালো তালিকাভুক্ত ও তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত হাসপাতাল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যার মধ্যে বহির্বিভাগের 17 জন সহ বিভিন্ন বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কনসালটেন্ট ও ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। নিরাপত্তা এদের অনেকেই হাসপাতালে আসেননি। ডাক্তারদের রুম ভাঙচুর, রুম থেকে বের করে দিবে বা এরকম কিছু একটা বলা হয়েছে, যার কারণে আসেনি। আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে মেডিকেলে আসা থেকে বিরত থাকছি, কারণ আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়া যায় না, কাজ করা যায় না। অভিযোগ উঠেছে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার আক্তারুজ্জামানকে নোটিশে স্বাক্ষর ও পদত্যাগ করতে বাধ্য করেন। তবে এ বিষয়ে ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। মাত্রা বেশি থাকায় এবার ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই। সকালে নগর ভবনে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। ডেঙ্গুর বিস্তার রোধে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশা যদি তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। তা আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহর ইচ্ছায় এবছর কোনো সমস্যা হবে না। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যার তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স। দেখছেন সময় সংবাদ। এফপিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সাধারণ পর্ষদের সদস্যরা।
16 বছরে এফবিসিসিআইকে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগের দাবি জানান তারা। বলেন 23 জুলাই এফবিসিসিআই এর পক্ষ থেকে যারা শেখ হাসিনার সরকারের ছাত্র হত্যার সমর্থন জানিয়েছেন তারা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে না। যদি স্বেচ্ছায় বর্তমান পর্ষদ পদত্যাগ না করে তাহলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন সাধারণ পর্ষদের সদস্যরা। নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই যেন স্বস্তি মিলছে না ক্রেতার। সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। চড়া সবজি ও মাছের বাজারও তবে কিছুটা কমেছে ইলিশের দর। এদিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর সবুজবাগে কারসাজি প্রমাণিত হওয়ায় 4 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে চড়া মাছের বাজার, তবে এবার কিছুটা কমেছে ইলিশের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে, সামনে আরো কমবে। ইলিশ মাছের দামটা 100-200 টাকা করে কমছে, আর রুই মাছ এগুলো আগের মতো হয়। ইলিশ মাছের চাঁদপুরে আমদানি বেশি, এগুলো আমরা বিক্রি করছি গত সপ্তাহে 1700-1800, আর এইবারকে বিক্রি করতেছি 1500-1600। তবে চড়া সবজির বাজার। বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় যে কোনো সবজি কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে অন্তত 60 থেকে 70 টাকা। বেগুন, টমেটো, গাজর কিংবা সিমের দাম আরও বেশি। বেড়েছে মুরগির দামও। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে ব্রয়লার 170 আর 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। জালি 50 থেকে 60 টাকা পিস, টমেটো 140 থেকে 150 টাকা কেজি, আর হলো গাজর আপনার 140 থেকে 150 টাকা কেজি। মনে হচ্ছে যে একটু বেশি, এখনো সেই আগের মতো কম নাই। কাঁচা বাজারে যে সবজি আছে 50-60 টাকার নিচে নাই, আর গাজরটা নিলাম এই গাজরটা নিচে 150 টাকা কেজি গাজর। এদিকে বুধবার শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শন ও পণ্যের গায়ে লেভেল না থাকার দায়ে 4টি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মিষ্টি এবং দই বিক্রির জন্য সংরক্ষণ করা রয়েছে, সেগুলো উৎপাদনের তারিখ নিয়ে আমাদের কনফিউশন ছিল, কোনো স্পেসিফিক তথ্য তারা দেখাতে পারছে না। এছাড়া একই সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং জুস এগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া গেল, বিস্কিট সেগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া গেল। এই সকল অপরাধে মোট 4টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন সঠিক পণ্য ক্রয় বিক্রয়ে ভোক্তা ও বিক্রেতা উভয় পক্ষকেই সচেতন হতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানা ছুটি, কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজিএমইএর। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংযুক্ত করার দাবি বিএনপির। লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা। 7 বছর পর বেগম জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।